পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ শুক্রবার সকাল তখন 11টার কাছাকাছি বাজে। রাহাত দ্রুত করে মেইন দরজা দিয়ে বের হলো। ওই লোকটা আসার আগেই বাসা থেকে বের হতে হবে। শুধুমাত্র ধমক খাওয়ার কোনো ইচ্ছা তার নেই। কলেজ তো আজ নেই, তাই বান্ধবী বাড়িতে যাচ্ছে, বিকেলে ফিরবে। মেইন দরজা দিয়ে কয়েক কদম সামনে এগোতেই বাগান দিয়ে বাড়ির মেইন দরজা পর্যন্ত আসা পাকা রাস্তায় এসে একটা গাড়ি থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো এক বিশাল দেহী লম্বাটে সুদর্শন পুরুষে। কাঁধে ব্যাগ, চোখে চশমা, গায়ে জলপাই রাঙা এক কালারের শার্ট। ধীর পায়ে এগিয়ে আসতে সামনে। রাহা হতভম্ব হয়ে তাকিয়ে রঙিন মুখ মন্দ ভঙ্গিতে। এটা কে? কোন সুদর্শন পুরুষ এলো তাদের বাড়িতে? এই ছেলের রূপ তো মনে হচ্ছে রোদের ঝিলিক দ্বিগুণ করে দিয়েছে। হাঁটার নিজস্ব এক ভঙ্গিমা, তার সুরগভীর ভাব আর আভিজাত্য প্রকাশে হুমড়ি খেয়ে পড়েছে প্রতিটি পদক্ষেপ। পরিবেশকে কেন যেন থমথম নিঃশব্দ করার অঙ্গীকার প্রবেশ মঙ্গল। রাহা বোকার মতো হাহা করে আছে, চোখের পাতাও পড়ছে না তার। এই লোকটা কি বয়স বাড়ছে না কমছে? দিন দিন যেন আরো ইয়াং আর হ্যান্ডসাম দেখাচ্ছে। এই 1.5 বছরে মনে হচ্ছে লোকটা আরো সুদর্শন হয়েছে। সেই সাথে চেহারায় বেড়েছে গভীর ভাব। ফর্সা মুখটায় কালো মোটা রোদ চশমাটা এসে আছে, কি দারুণ লাগছে। চোখ ফেরাতেই মুশকিল। রাহা তখন থম মেরে নিঃশব্দভাবে তাকিয়ে দেখছে ইভান আরভিদ খান নামক বাড়ির প্রথম সন্তানকে, যার জন্য বাড়ির প্রতিটা সদস্য পাগল। অবশ্য সে ছাড়া। রাহার পাশ দিয়ে যাওয়ার সময় ইভান শক্ত গলায় বলল, মুখ বন্ধ কর স্টুপিড, মশার ফার্ম ঢুকে যাবে। এমন গা ছমছমে রক্ত কণ্ঠে শুনে হুঁশ ফিরে রাহার। নড়চড়ে উঠে মেয়েটা ভালো করে তাকিয়ে দেখে ইভান ভাই তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মানে ঠিক কতটা খচ্চর আর খাটাস হলে একটা লোক 1.5 বছর পর এসে বাড়ির কাউকে দেখে সামান্য কেমন আছিস টুকু জিজ্ঞেস করতে পারে না। রাহার দাঁত খিঁচে নিজেকে সামলে নিল। পেছন ফিরে তাকিয়ে দেখলো ইভান 1 কদম এগিয়ে গিয়েছে, তাই সেও 2 কদম আবারও পেছন ফিরে এগিয়ে যায় ইভানের সামনে। বোকা বোকা হাসি হেসে বলে, আসসালামু আলাইকুম বিহান ভাই, মাত্রই এলেন? বিহান সালামের জবাবটুকু নিয়েছে কিনা সন্দেহ। রাহা ভালো করে কিছুই শুনল না, শুধু একটুখানি দেখলো লোকটা হয়তো ঠোঁট নাড়িয়েছে সামান্য। যদিও বলা যায় না এটা সালামের উত্তর ছিল নাকি তাকে দেওয়া বকা। ইভান 2 আঙ্গুল চেপে চশমাটা তুলে ফেলে শুরু করে তাকায় রাহার পানে। মেয়েটা এখনো আহাদ্দির মতো শরীর দুলিয়ে আছে, যা বিরক্ত লাগে ইভানের কাছে। এত ছটফট করার কি আছে এই বেয়াদব মেয়ের? কপালে কুঁচকে আসে তার। বিনয়ে সংলাপ্য কথায় জবাব দেয়, কানা হয়েছিস দেখতে পাচ্ছিস না? হাসি থামায় রাহা, গালটা খানিক ফুলানোর অভিনয় করে বলে, এই আপনি যে 1.5 বছর পর বাসায় এলেন, আমাকে দেখেও জিজ্ঞেস করলেন না কিছু? তখন কি আপনাকে আমি কানা ডেকেছি? সামনে থেকে সর স্টুপিড, বিরক্ত গলায় বলল ইহান। রাহা মোটেও সরল না। আমায় কিছু জিজ্ঞেস করলেন না কেন বিহান ভাই? দাঁত পিষে জবাব দিল বিহান, প্রয়োজন বোধ করিনি। উত্তরটা বুঝে কিশোরী রাহার পছন্দ হলো না। সে কপাল কুঁচকে বলল, কেন প্রয়োজন বোধ করলে না? হ্যাঁ, আমি কি মানুষ না
আমি কি আপনার কেউ না? আমি কি আপনার পরিবার না? আমি কি আপনার বোন না? বলুন। গভীর স্বরে জবাব দেয় বিহান। তোকে তোকে কেন কোন কালে বোন হিসেবে মানিনি আমি? ইভান আর কথা বাড়ালো না। সে সামনে এগিয়ে গেল। রাগে দুঃখে দাঁত কটমট করতে লাগলো রাহা। মনে মনে হাজারটা বকে দিল বিহান ভাইকে। বিড়বিড় করে বলল, আমি আর এমনি এমনি এই জলস্থইটাকে খাট্টাস ডাকি। উনি আসলেই একটা খাট্টাস। রাহা ফোঁস করতে লাগলো। বিহান কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থামলো। কাঁধে ব্যাগ নিয়ে ফিরে তাকাল কুর্তি করে। দেখতে গেল রাগ নিয়ে রাহা দ্রুত চলে যাচ্ছে বাহিরের দিকে। বিহান জোর গলায় তাকে ডাকলো, এইখানে থাম রাহা। এত জোরে কথাটা বলল বিহান। ভাই। রাহা সত্যি থেমে গেল, কিন্তু পেছনে ফিরল না। ওভাবে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বিহান কপাল কুঁচিয়ে এগিয়ে এলো তার দিকে। পূর্ণ দৃষ্টি দিয়ে রাহার দিকে তাকালো। পা থেমে মাথা পর্যন্ত গোল একটা ফোক পরনে। উপরে কোটির সাথে গলায় সাফ বোঝালো এটা জিন্স প্যান্ট পরনে, তার আবার পায়ে টাকনুর উপরে। বিহানের চোখে মুখে বিরক্ত ফুটে ওঠে। ত্যাগ ভরাট গলায় প্রশ্ন করলো সে, কোথায় যাচ্ছিস রাহা? হাসার চেষ্টা করলো। বলল, বাহিরে। বাইরে কোথায়? ঢোক গেল রাহা। ও এই মিথিয়ালয়দের বাড়ি। বিহানের কপালে বিরক্তির আরো কয়েকটা ভাঁজ দেখা গেল। ওখানে কি কাজ? না এমনি, আসলে আন্টি যেতে বলেছিল তো তাই। কেউ বললেই যেতে হবে তো হবে না। আমি খুবই ভদ্র ইহান ভাই, সবার সব কথা শুনি। আন্টি বলেছে আর আমি যাব না। আপনি ভেতরে যান, আমি যাই। রাহা তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলো। বিহান আবারও উঁচু গলায় ডাকলো, গেট দিয়ে এক পা বের হলে দেখ শুধু। রাহার পা থেকে থেমে গেল। খাট্টাসটা আসতে না আসতেই শুরু করে দিয়েছে তার ঐতিহাসিক বিরক্তকর খাট্টাসগিরি। আজরাইল একটা। বিড়বিড় করতে লাগলো রাহা। বিহান আবারও গল্প শব্দ করল, ভেতরে যা রাহা। তাকায় ইভানের দিকে। আবারও মেকি হেসে বলল, দেখুন বিহান ভাই, আন্টি যেতে বলেছে। এখন যদি না যাই? আর আমি তোকে ভেতরে যেতে বলছি স্টুপিড। এখনই যা। ধমক খেয়ে চুপসে গেল রাহা। জলহস্তিটা আসার 5 মিনিট হলে না পর্যন্ত তাকে ধমকানো শুরু করে দিল। রাহা গাল ফুলিয়ে রাগে মাথা নিচু করে রাখলো। তা দেখে বিহান হাত বাড়িয়ে ওর ঘাড়ের এরপর বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে নিয়ে গেল ভেতরের দিকে, যেন কারো অবাধ্য দুষ্ট বিড়ালকে ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিহান শক্ত তবে স্বাভাবিক ভঙ্গিতেই রাহার ঘাড়ের কটির অংশ চেপে ধরে হাঁটতে লাগলো। না চাইলেও রাহা বিড়াল বাচ্চার মতো পা চালাচ্ছে। ও বিহান ভাই, ছেড়ে দিন না, যেতে দিন আমায়। বিহান কোনো জবাব দিল না, পাশ ফিরে তাকিয়েও দেখলো না, শুধু শক্ত মুখের দরজার সামনে নিয়ে গেল টেনে। এরপর ঘাড় বাঁকিয়ে ফিরল রাহার দিকে। এই তোর সবার কথা শোনার নমুনা, তাই তো? বন্ধ দরজার দিকে তাকিয়ে রাহার মুখ ছোট হয়ে যায়। বাসার মেইন দরজা বাইরে থেকে লাগানো। বিহান আর কথা খরচ করলো না। এই বেয়াদবকে কিছু বলা লাভ নেই। নিশ্চয় বাড়ি কেউ মানা করেছিল বের হতে, তবু বেয়াদব বের হয়ে এসে বাড়ির থেকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। রাগে বিহানের শরীর জ্বলে উঠল। ইচ্ছা হলো স্টুপিডটাকে ঠাটিয়ে একটা চড় মারতে। অবশেষে বিহান রাহার ঘাড়ের অংশ চেপে ধরতে বাড়ির ভেতরে নিয়ে গেল।
আম্মা এই একটা ডাক শুনতেই আফসানা বেগম ছুটে এলেন। 1.5 বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে। এরপরে একে একে সবাই চলে এলো বাসার রুমে। কামিলি ইভান ভাই এর আসার খবর শুনে দৌড়ে দৌড়ে এলো। তবে রাহাকে এভাবে ধরে থাকতে দেখে সে থমকে গেল। কপালে সরু ভাঁজ ফেলে তাকিয়ে রইল নিমিষক্ষণ। রাহা চাপা গলায় বলল, দয়া করে এবার ছেড়ে দিন ইভান ভাই, সবাই দেখছে। ইহান রাহার কথা শুনে তাচ্ছিল্যের মতো ছেড়ে দিল হাতের মুঠোয় রাখা কুটির অংশটা। এমন একটা ভাব নিল যে ময়লার কোনো জিনিস ছুঁড়ে দিয়েছে সে। বিষয়টা রাহা খেয়াল করে মুখ মুচকায়। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে সবাই গদগদ হয়ে গেল। তারপর আজ শুক্রবার, বাপ চাচারা সবাই বাড়ি। বিহান সবার শেষে বাবার দিকে ফিরল। তিনি গভীর মুখ করে দাঁড়িয়ে। বিহান মিষ্ট সুরে ডাকলো, বাবা বলে। 1.5 বছর পর ছেলেকে দেখে তিনি আর রাগ করে থাকতে পারেননি। ছেলে কাছে আসতেই তিনিও জড়িয়ে ধরলেন। যত যাই হোক বলুক, ছেলের সামনে তিনি যেন বাধ্য হয়ে যান। বিহান কামিলিকে দেখে বলল, কিরে কেমন আছিস কামিনী? লাজুক হাসে কামিলি, মাথা নুয়ে ভদ্র সুরে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো? বিহান ভাই আলহামদুলিল্লাহ। শেষে রুশমি বলল, কিন্তু ভাইয়া তোমার সাথে রাহা এলো, তাও আবার এই স্টুপিডটাকে বাগানের এখান থেকে ঘাড় ঘুরে নিয়ে এসেছি। আফসানা বেগম বললেন, ঘাড় ধরে মানে? কেন, কি হয়েছে? জাহানারা বেগম বললেন, কি আর হবে, মিথিলাদের বাড়ি যেতে চেয়েছিল। আমি বললাম আজ বিহান বাবা আসবে, কোথাও যেতে না হবে না। না করার পরেও হয়তো চলে যেতে গিয়েছিল, তাই না বাবা? বিহান রূপ গলায় বলল, ওর ওপর তোমরা বেশি করে নজর দাও না কেন? দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে। ওপরে আড়াল থেকে রাহা এসব দেখছিল আর রাগে ফুঁস ছিল। দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে, কথাটা তাকে আরো রাগিয়ে দিচ্ছে। শয়তান একটা আসতে না আসতেই জজ্জালিগিরি শুরু করে দিয়েছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে, শুধু রাহার বেলাতেই এসে লোকটা জজ্জাল রূপ ধারণ করে। খাটাস লোকটা। রাহার আগে ফোঁস করতে করতে মুখ ভেঙে বলে, উত্তম ঘের ধরে নিয়ে এসেছি, খাটাস একটা। দুপুরে খাবার টেবিলে তখন এলাহি কাণ্ড। মা চাচি মিলে বাড়ির আদরের সন্তানের জন্য টেবিল ভর্তি করে রান্না করেছে। কি নেই সেখানে? মাছ, গোস্ত, চিংড়ি, কোরমা, উস্তা, ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানান রকম ভর্তা পর্যন্ত করা আছে, সাথে পায়েস পিন্নি তো আছে। সবকিছু দেখে রাহা মুখ পেঁচায়। বাড়িতে মনে মনে হয় কোনো মানুষ নয় রাক্ষস এসেছে। রাহা মুখ মুছড়াতে নিজের জায়গায় বসে, তার ঠিক সোজাসুজি ওপর পাশে বসে জিদান। আর তবে পাশে নীরবে এসে বসে বিহান। জিদান 2 হাত ঢলে প্রলুব্ধ মুখে বলল, বাহ, আজ তো দেখি জম্পেশ খাওয়া হবে, তাই না রে বনু? আফসানা বেগম হেসে বলে উঠলেন, কেন, শুক্রবার কম করে খাস তুই বলতো? মা আর যাই করো, খাওয়া নিয়ে খোটা চলবে না। রায়হান খান বলে, ভাত দাও সবার প্লেটে, ইভানকে দাও আগে। রাহা ফ্যাল করে তাকিয়ে রইল। মাত্র কয়েক ঘন্টা আগে সকালে ছেলেকে কি ঝাড়ি দিল দেখায়, সেই সামনে পেল সব ভুলে গেল। লোকটা কি জাদু জানে, সবাইকে কেমন বশে করে নেয়। বিহান ফ্ল্যাটে থাকলেও সবসময় খাবারের প্রতি সচেতন। বেশি তেল মশলা বা ঝাল খাবার
সবসময় এড়িয়ে চলে। তবে আজ এত এত খাবার দেখে তার লোভ হলো। মাছ আছে, এত করে কষ্ট করে রান্না করেছে বলে সবকিছুই নিচ্ছে। তাতে একটা চিংড়ি মাছ আসতেই বলল বিহান, মা চিংড়িটা তুলে নাও। কেন রে? এটা তো দিলাম, খেয়ে দেখ বাবা। খান বাড়িতে সবচেয়ে চিংড়ি যদি কেউ পছন্দ করে তাহলে সেটা হলো রাহা। এরপর জিহাদ আর স্বামী রাফি। বিহানের কথা শুনে কামিনী মিষ্টি হেসে দ্রুত এসে বলল, তুমি না আমাকে দিয়ে দাও। তা শুনে পাশ থেকে দ্রুত রাহা উঠে দাঁড়িয়ে বিহানের প্লেটে চিংড়িতে থাকা সরিয়ে দিতে দিতে বলল, না না কামিলি আপু চিংড়ি একটু পছন্দ করে না, তার চেয়ে বরং আমাকে দিন। ততক্ষণে রাহা চিংড়ি থাবা বসিয়ে নিয়েছে নিজের পাতে। মুখে রাজ্য জয়ের হাসি হাসতে লাগতে পাতে বড় বড় দুইটা চিংড়ি দেখে কিন্তু চোখ তুলে দেখলো না। বিহানের ভয়ঙ্কর রক্তচক্ষুগুলি রাহার কাছে। বাড়ির বাকিরাও হা করে তাকিয়ে আছে। আফসানা বেগম কিছু বললেন তার আগে বিহান চেঁচিয়ে উঠে, স্টুপিড একটা, সামান্য ম্যানার্সটুকু শিখিসনি? রাহা কিছু না বুঝে বোবার মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। পাশ থেকে ছেলের রাগ বুঝে বললেন আফসানা বেগম, বাবা তুমি শান্ত হও। সামান্য কিসের সামান্য? কি সামান্য? ছোট লোকের মতো এমন করবে কেন? ন্যূনতম ভদ্রতাটুকু নেই ওর মাঝে? রাহার চোখ দুটি ছলছল করে ওঠে। সামান্য একটা চিংড়ির জন্য বিহান ভাই আমাকে ছোট লোক বলে? জিহাদ, রুশনি, স্বামী রাফি সবাই চুপ। কামিনী অদ্ভুত মুখ করে তাকায় নিচু লেগেছে। খাবারের জমা পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে গেল। বিহান আবারও উচ্চস্বরে বলল, এত বড় হয়েছে ও, অথচ এখনো বোঝে না কোনটা করা ঠিক আর কোনটা উচিত নয়। আমাকে বলে কি আমি চিংড়িটা দিতাম না ওই স্টুপিডকে? ইডিয়েটটা কেন অন্যর পাতে হাত দিয়ে যাবে? এটা কোন ধরনের অভদ্রতা কাজ? রার খুব কান্না পেল। বলতে ইচ্ছে হলো, আপনি তো আমার পর নয় বিহান ভাই, আমার চাচাতো ভাই, কাছের আপন। সামান্য চিংড়িটা নিয়েছি বলে এভাবে বলবেন? কিন্তু কান্নারা গলায় আটকে এসেছে বলে তার আর পারল না। আফসানা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, এমন করছিস কেন বাপ? ও তো তোর ছোট বোনই হয় না হয়? তোর কথাটা শেষ হওয়ার আগেই গর্জে উঠল বিহান। তার চিৎকারে সবাই নড়েচড়ে উঠল। রাহা শরীর দুলিয়ে কেঁপে উঠল। সামান্য চিংড়ির জন্য এমন হবে জানলে কোনো সময় বিহান ভাইয়ের পাতে হাত দিত না। বোন, মাই ফুড, এইসব ডিসকাস্টিং কথাবার্তা আর কখনো বলবে না মা। রায়হান খান শান্ত তীক্ষ্ণ গলায় বললেন, সামান্য একটা ব্যাপারে একটা রিয়েক্ট কেন করছো বাবা? বিহান জবাব দেয় না। রাহা লজ্জায় অপমানে চোখ ভর্তি পানি নিয়ে আবারও বিহান ভাইয়ের পাতে চিংড়িটা দিয়ে ধরে আসা গলায় বলে, সরি বিহান ভাই। তাতেই যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠে বিহান। রাগে দাঁতে দাঁত কেটে বলতে লাগলো, ননসেন্স গাধা, তোকে বলছি এটা আবার ব্যাগ দিতে। রাগে পারে না বিহান, এখানেই রাহাকে চিবিয়ে খায়। এই গর্দভটা কবে বড় হবে তবে সবকিছু বুঝতে শিখবে। রাহা মাথা নিচু করে রাখে, চোখ দুটিতে জলে ছুঁই ছুঁই। বিহান ধারালো গভীর গলায় বলল, এক ফোঁটা চোখের পানি ফেলে দেখ খালি কি করি তোকে। রাহা কান্না আটকাবে কি, তার চোখ দিয়ে আরো পানি বের হয়ে আসতে লাগলো। যেন খাট্টাস লোকটা নাক করেছে বলে আরো বেশি করে কান্না পেতে তার বারবার নাক টানলো সে। তা থেকে জিদান ভিজিয়ে ভিজিয়ে ফিসফিস করে, বনুর বাচ্চা রে, এটার জন্য না যাতে রেলের কাছে
আবার ধোলাই খাস। বিহান বিরক্ত রাগান্বিত চোখে কেবল তাকে দেখল। রাহার কাজ লতিফা বেগম বললেন, এবার দুই ভাই ও ছেলেমানুষি করে তোমার পাতে হাত দিয়েছে তাই বলে তো রেগে যাচ্ছ কেন? বাড়াবে কেন? ও কি এখনো ছেলেমানুষির বয়স আছে? সেটা বলো। ভেবেচিন্তে করে করা যায় না, এখনো ও ছোট। আরমান খান মেয়ের মৌলির মুখটা এক পলক দেখলেন। পাশ থেকে মা সাদ্দাম খান বললেন, হয়েছে বাবা, এটা নিয়ে রাগ করো না। আমাদের রাহা এমনই দুর্দান্ত পনা বসে সব সময়। তুই প্লিজ ঠান্ডা হও। জাহানারা বেগম রেগে মেয়েকে বললেন, সবসময় মানা করি তো এমন শৃঙ্খলাগিরি করতে? মানা করি না তবু কেন শুনছিস না কথা? সবকিছুর মাঝে গুনগুন না পাকালে চলে না তোর। জাহানারা বেগমের প্রতিগতি বুঝে বিহান আবারও চেঁচিয়ে উঠল, মেজো চাচি, আমার সামনে যেন ওর গায়ে একটা হাতও না ওঠে। থেমে যান জাহানারা বেগম। আরমান খান এবার মুখ খুললেন, তুমি দেখছি ছেলেমানুষি করার চেষ্টা করছো জাহানারা। আমাকে না বলে এসব তোমার মেয়েকে বলো। যদি একটু কাজে আসে। তরকারির খালি বাটিটা হাতে নিয়ে তিনি চলে যান রান্নাঘরে। আফসানা বেগম একটু ইতস্তত করলেন। তিনি জানেন জাহানারা মেয়েকে অতিরিক্ত ভালোবাসেন, এর কারণও ওনার জানা। রাহাত ছলছল চোখে নিয়ে মাথা নিচু করে রেখেই নিচু উঠে যেতে চাইল। তীক্ষ্ণ চোখে সামনে বসা জিহান সেটা দেখে কঠিন গলায় বলল, বাবার রেখে পা উঠে দেখ, তোর পা দুটো আমি এখানেই কাটবো। রাহার এইবার সত্যি কান্না পেল। ঠোঁট দুটি কেঁপে উঠল তার। বিহান যেসব তোয়াক্কা না করে নিজের পাতে ফেরত দেওয়া চিংড়িটা আবারও তুলে দিল রাহার প্লেটে, সাথে বাটি ভর্তি চিংড়ির তরকারিটা ওর সামনে রাখলো। অনেকটা ক্ষোভ নিয়ে পিষে বলল, খাবার শেষ না করে উঠতে পারবি না ইডিয়েট? অন্য সময় হলে এত চিংড়ি খেয়ে সে খুব খুশি হতো, কিন্তু এখন একটুকু ভালো লাগলো না তার। মনে মনে রাহার বড্ড রাগ হলো। দাঁত কিরমিরি করে বকতে লাগলো, বিহান ভাইকে খাটাসটা এসেছে তার থেকে তাকে সান্ত্বনা দিচ্ছে না। যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই শান্তি তার। রাহা পাশে বসা কামিনীর দিকে মুখ ঘুরিয়ে মোটা গলায় প্রশ্ন করল, কামিনী আপু, বিহান ভাইয়ের এই পচা চিংড়িটা আমি খাবো না, তোমাকে দিয়ে দেই। ফোলা গলি নিয়ে আধো কণ্ঠে বলল রাহার। কথার ধরন দেখে বাকিরা মুচকি এসে বলল, শুধু রাগে শরীর জ্বলছে বিহানের। সে কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। কামিনী বিহান ভাইকে দেখে মাথা নিচু করে জবাব দিল, না, ওটা তোকে দিয়েছে, তুই খা। অন্য জিনিসের প্রতি আমার নজর নেই। রাহা স্বামী রাফির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, এই স্বামী রাফি, তুই পচা চিংড়িটা খাবো না আমি। নিয়ে নে, এটা আমার পেট হজম হবে না। রায়হান খান আফসানা বেগম মিটমিট করে হাসতে লাগলেন। আরমান খান হেসে বললেন, মা বাবার টেবিলে তো কথা বলতে নেই, খাও। বিহান কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। মেয়েটা তাকে অপমান করছে নাকি? বিবিচিয়ে এইবার বলল বিহান, এটা তোকে খেতেই হবে। দরকার পড়লে ভাত না খেয়ে চিংড়ি দুটো খাবি, তবু এগুলি ফেলে দিবি না তো? আপনি তো আমার উপর জোর করছেন, যেটা মনে পড়ছে সেটাই খাবো না আমি আপনার চিংড়ি, আপনারটা আপনি খান। বিহান কথা রেখে আরেকটা চিংড়ি পাতে দিল। রাহার সবাই অবাক হয়ে রইল। না খেয়ে যতবার কথা বলবে ততগুলো চিংড়ি খাবে।
তোর পাতে, আর পাত খালি না করে তুই উঠতে পারবি না। আই রিপিট এগিন, উঠতে পারবি না। রাগে ফোঁস করতে লাগলো রায়হান খান বললেন, বাপ, কেন মেয়েটার সাথে এমন করছিস? তুমি কথা বলো না বাবা, ও বেশি বেড়েছে, বেদবটাকে ঠিক করা প্রয়োজন। রাহা অসহায় চোখে তাকায় জিদান ভাইয়ের দিকে। জিদান মেকি এসে ফিসফিস করে বলল, তোর চিংড়ি নিয়ে মারা খেতে চাই না। সবার খাওয়া শেষ, কিন্তু বিহান এখনো বসে আছে। সাথে রাহাব একটা ভাতও গলা দিয়ে নামেনি। আর শুধু পাতে থাকা চিংড়ি তিনটাই গিলছে কোনো রকমের। পর অনেকটা রাগ নিয়েই বলল, রাহা, হয়েছে, শেষ করেছি, এবার শান্ত তো। আপনার এখন তো উঠতে পারো। বিহান জবাব দিল না, তীক্ষ্ণ চোখ নিয়ে পর্যবেক্ষণ করলো রাহাকে। রাহা গজ করতে চলে গেল উপরে, রশ্মির ঘরে। সেই রাহা নাকি টাকা শুরু করলো। দেখছে রুমালি আপু, তোমার খাট্টাস ভাইটা কি করেছে আমার সাথে? আস্ত খচ্চর খবিশ লোকটা। তার ড্রেস পুরো আর্জাইল ভাইয়া, কিন্তু বাড়িতেই যদি শুনে কি করবে তোর ভেবেছিস? কি করবে আমার এই খবিশ ভাই, কি করবে? হ্যাঁ, রাক্ষসটা পরে কি বুক করতে যদি তোকে গিয়ে ফেলে? সে রাহা ভ্যা বললেই হ্যালো গিয়ে ফেললো, এতই সহজ নাকি? ওনার পেটে গিয়ে থামছে, নাড়ি ভুড়ি সব ছিঁড়ে খাবো না। আর্যের কথা একটা কোনোদিন বড়ই ছুটবে না ওনার কপালে। রশ্মি, তুই ঘরে বাহির থেকে আসা ভরাট গলায় হক কুচিয়ে যায়। রাহা এই যে আর্জাইলটা কি শুনে নিল নাকি? রাহা দ্রুত করে রুমের বিছানার পাশে থাকা কম্বল মুড়িয়ে দিয়ে ছুটি হয়ে বলল। ইহান ধীর পায়ে আরেকটু এগিয়ে বলল, তোর ঘরে? রাহা প্রশামী কম্বলে মুড়ি দিয়ে থাকা রাহার দিকে তাকিয়ে মুচকি হাসল। এরপর বলল, হ্যাঁ ভাইয়া, এখানেই বেয়াদবটাকে আমার রুমে পাঠিয়ে দিস। বিহান ট্রাউজারের পকেটে হাত গুজে লম্বা পা ফেলে চলে গেল। রুস্বামী বলল, ভাইয়া চলে গেছো? ওঠা, তুমি এই খাট্টাসকে বলে যা কেন আমি এখানে? তাড়াতাড়ি যা, হয়তো দেরি হলো আবার বকবে। তুমি জিদান ভাইয়ের ভালো তাইলে? বড় মার প্লেট থেকেও খবিশটা একটা লোক বের হলো কি করে? রাহা পা টিপে এগিয়ে গিয়ে, বিহান ভাই, এই রুম দরজার সামনে দাঁড়িয়ে উকি দিলে বিছানার ওপর পাশে থাকা সোফাটায় ল্যাপটপ নিয়ে বসে থাকা করেছে শয়তান লোকটা। সে দরজার সামনে দাঁড়াতেই ভালো করে দেখলো ড্রেসিং টেবিলটা ওই তো ওইখানে নতুন আরো কতগুলি পারফিউম যোগ হয়েছে। নিশ্চয়ই লোকটা ঢাকা থেকে নতুন নিয়ে এসেছে। আরো খুশিতে লাফাচ্ছে। ইচ্ছে হলো তার পারফিউমের প্রতি তার দুর্বল ঝোঁক। প্রতিদিন জিদান ভাইয়ের ঘর থেকে পারফিউম মাখে সে। তবে এটা সত্যি, জিদান ভাইয়ের থেকে এই খবিশ লোকের স্মল সেন্স দুরন্ত। এই লোকটা সবগুলি পারফিউম তার একেবারে খেয়ে ফেলতে মনে চায়। চোরের মতো উকিঝুঁকি না দিয়ে ভেতরে আসবি। রাহা মুখ পেঁচকায় ধারা পায়ে এগিয়ে আসে। কেন ডেকেছেন ভাই? নিশ্চয়ই তোর চেহারা দেখার জন্য নয়। আমার চেহারা এত সমস্যা নাকি যে যাকে তোকে দেখতে দিব? কি বললি? ওটা না, আর কি বলছিলাম, আপনি কেন ডেকেছেন? বিহান টেবিলের ওপর পোলের গ্লাসটা দেখিয়ে বলল, এটা খেয়ে নে পেটুক। রাহার জিভে পানি এসলো, কিন্তু পরক্ষণে নিজের সামনে অভিমান সুরে বলল, না, খাবো না আমি। বিহান গ্লাসটা হাতে নিয়ে এগিয়ে যায়। সে গিয়ে
খেয়ে নেয়, লেবুর আর লবণ মিশিয়ে এনেছি, গ্লাস হবে না, আসবে না। আপনি খেয়ে নিন। রাহা চলে যেতে নিলেই ঝপ করে তার কজি চেপে ধরে বিহান চোখ গলায় করে বলল, রাগাস না রাহা, চুপচাপ শেষ কর। আমি না খেলে জোর করবেন আমায়, দরকার পড়লে তাই। কেন আপনি সবসময় আমার উপর জোর করেন কেন? স্টুপিড, সবসময় এত কথা বলতে হয় কেন তোকে? আপনি আমার ওপর সবসময় জোর করে। বিহান ভাই, ওই আমি তো আপনাকে কিছু নিয়ে জোর করি না। তুই আর আমি কি এক হলাম? পার্থক্য কি? আমি একই কথা। জিহানের ষষ্ঠপুত একটু দূরে উঠল, খানিকটা সরু গলায় একটু ঝলক রাহার দিকে ফিসফিস করে বলল, সত্যি কি তুমি এতটা রোজনদার হয়েছিলে যে বুঝিস তুই? আমি তুই এই কথা হঠাৎ বিহানকে ভাই কতটা কাছে আসায় রাহা থতমত খেল, তাইলে সামলাতে না পেরে পেছনে হেলে পড়তে নিজেই বিহান ওর পেছনে হাত চেপে ধরে ওকে সামলে দেয়। বিহান আইওর আচমকা স্পষ্টে কেটে উঠল সে, দ্রুত করে নিজেকে সামলে দাঁড়ালো। এই তোর বড় হওয়ার কারণ? বিহানের চোখে মুখে বিরক্ত উঠে উঠে বলল, তোর এই গুলো শরীরে ভাব স্থির কবে আসবে রে? রাহা কেমন হাঁসফাঁস করে, স্টুপিড একটা, এটা নিয়ে বিদায় হ আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিয়ে গলায় বলে, এমন ধাক্কাবেন কেন? আপনি? বিহান কটমট করে রাহার পা চেপে ধরে আহা করে মৃদু শব্দে করে সে বিহানকে তোকে টেনে দরজার বাহিরে নিয়ে কাচের গ্লাসটা ধরিয়ে দেয় রাহাকে। শক্ত কঠোর গলায় বলে, তুই বেয়াদবকে দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। ইডিয়েট, থ্রো আউট। বিহান তর্জনীয় আঙ্গুল উঁচু করে করিডোরের পথ দেখিয়ে দিল রাহাকে। আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। রাহা রাগে কটমট করে বলল, খবিস একটা, খাটাসের বাচ্চা, খচ্চর, ডেকে এনে অপমান করে। কাসরেল একটা, তোর কলেরা হবে দেখিস। রাহা নাক মুখ ফুলিয়ে চলে গেল। বিকেল বেলায় বাগানের দিকে রশ্মি সহ স্বামী রাফি, জিদান, রাহা কানামাছি খেলাছিল। তার পাশেই একটা সানবাঁধনা পুকুর আছে। বিহান বাড়ি আসলে মাঝে মাঝে সেখানে গোসল করে। আজও দুপুরের পর বের হয়ে সবে এলো, ঘামে ভিজে জবে হয়ে। রাহাকে ডেকে বলল, যা আমার টাওয়াল আর সাবান নিয়ে আয়। রাহা গাল ফুলিয়ে বলল, আমাকে কেন বলছে? কারণ তুই পিচ্চি, বাড়ির ছোট মানুষ, মাথায় কোনো ঘিলু নেই, আর ছোটদের সবাই কাজ দেয়। যা এবার। নাক ফুলিয়ে রাহা জবাব দিল, আপনায় কেন বলেছে আমি ছোট? আমি যদি ছোট হই, স্বামী রাফির মাথায় তোর চেয়ে বেশি ঘিলু আছে। বকবক না করে দ্রুত যা। যাবো না আমি। আপনি সব সময় এমন করেন আমার সাথে। পাশ থেকে কামিনী দ্রুত করে বলল, থাক না বিহান ভাই, ও যত না করছে আমি গিয়ে নিয়ে আসি। কামিনী বিহানের জবাবের আশা না করেই ছুটে গেল। জিদান বলে উঠল, মনে হচ্ছে ভাইয়ার জন্য কামিনীর দরদ দুধের মতো উঠতে ভরে মাইরি। রুমী রাহা কে রাগ দেখিয়ে বলল, ভাইয়া জিনিস উনি এনে দিল না কেন? কেন এনে দিব? আমার কি ঠেকা পড়েছে তোকে ভাইয়া এমনি এমনি গাধা বলে না। জিদান বলে উঠল, তার সাথে বলদও বলে। রাহা নামক মুখে ফেলিয়ে অভিমানী গলায় বলে, ভাইয়া তুমিও না। ভাই আমি তো শুধু বলেছিলাম ভাইয়াকে আমরা মেরে দেব। সত্যি তো? তোর কি মনে হয় বনু, কেউ যেতে পারে বাঘের গুহায় ঢুকলে শয়তানের পাছায় আঙ্গুল দেওয়া যায়, কিন্তু
বিহান আরবিদ খানের সাথে উহু। ততক্ষণে কামিলে সব জিনিস এনে বিহানকে দিলে সে সুন্দর করে হাসি দেয়। তা দেখে শরীরে জলের আঘাত। কচ্ছপটা শুধু তাতেই বকবকানি করে। আদরের বিহান কতকগুলি ডুব দিয়ে এসে সিঁড়ির ওপর বসে গায়ে সাবান মাখতে লাগলো। তা দেখে রাহা মুচকি মুচকি হেসে গান ধরল, ফর্সা মাজা যতই করো আড়ালে তুমি কাইলা, কোনো লাভ হবে না গোসল সাবান সোপা ডইলা চলবে।